তো আমাদের হচ্ছে রূপতত্ত্ব, রসতত্ত্ব, অলংকার ও ছন্দ এই সাবজেক্টের হচ্ছে অধ্যায় 4-এ আমরা পাচ্ছি ছন্দ, এবং আমাদের লেকচার হচ্ছে 4। আমরা এখানে ছন্দ নিয়ে আলোচনা করব। তো ছন্দ অধ্যায়, ছন্দ নিয়ে আলোচনা করাটাই স্বাভাবিক। এখানে মূলত বলা হয়েছে যে ছন্দ আসলে কি, ছন্দের পরিস্থিতি আমরা এখানে পাবো। ছন্দ মূলত হচ্ছে যে কাব্যের রসঘন বা শ্রুতিমধুর বাক্যে সুশৃঙ্খল ধ্বনিবিন্যাসের ফলে যে সৌন্দর্য সৃষ্টি হয় তাকে ছন্দ বলে। তাহলে আমরা কি পাচ্ছি? বাক্যের রসঘন আমরা মূলত পাচ্ছি যে কবি তার কবিতার ধ্বনিগুলোকে যে সুশৃঙ্খল বিন্যাসে বিন্যস্ত করে তাকে আমরা কি বলতে পারি? ছন্দ বলতে পারি। বা কাব্যের রসঘন ও শ্রুতিমধুর বাক্যে সুশৃঙ্খল ধ্বনি বিন্যাস। তাহলে এখানে মূল উপাদানটা কি হচ্ছে? বাক্যের হচ্ছে কি? ধ্বনি, তাই না? এখানে আমাদের গুরুত্ব দিতে হবে ধ্বনিকে। আমরা এখানে শব্দের অর্থকে আমরা গুরুত্ব দিব না, কিংবা বাক্যকেও গুরুত্ব দিব না। তো বাক্যের ধ্বনি যে আছে সেই ধ্বনিকে আমাদের গুরুত্ব দিতে হবে। মানে কোনো বাক্য বা কোনো হচ্ছে কাব্যের যখন রসঘন ও শ্রুতি মধুর বাক্যে সুশৃঙ্খল, মানে একটা শৃঙ্খলাবদ্ধ থাকবে একটার পর আরেকটা, সেই সুশৃঙ্খল ধ্বনি বিন্যাসের ফলে যে সৌন্দর্য সৃষ্টি হয় তাকে মূলত বলে ছন্দ। অর্থাৎ কবিতার ধ্বনিগুলোকে যে সুশৃঙ্খল বিন্যাসে বিন্যস্ত করে তাতে এক বিশেষ ধ্বনি সুষমা দান করেন, যার ফলে কবিতাটি পড়ার সময় পাঠক এক ধরনের ধ্বনি মাধুর্য উপভোগ করেন। তার মানে আমরা যখন একটি কবিতা পড়তেছি, কবিতার মধ্যে হচ্ছে কি আছে? ছন্দের মিল আছে। যখন ছন্দের মিল আছে বা ছন্দ আছে একটি কবিতার মধ্যে, তখন ওই কবিতাটি পড়লে আমাদের মধ্যে একরকম হচ্ছে ধ্বনি মাধুর্য আমরা উপভোগ করতে পারতেছি, যেটা আমাদেরকে ভালো লাগতেছে। ঠিক আছে? এই ধ্বনি মাধুর্য উপভোগতে এটা মূলত হচ্ছে তার যে একটা বিন্যাস, এই বিন্যাসেই মূলত হচ্ছে ছন্দ। ধ্বনি সেই সুশৃঙ্খল বিন্যাসকেই ছন্দ বলা হয়। তো বিভিন্ন প্রকার ছন্দ সম্পর্কে জানার পূর্বে ছন্দের কিছু উপকরণ সম্পর্কে জেনে নেওয়া জরুরি। তো আর ছন্দ সম্পর্কে পড়ার আগে আরেকটা জিনিস মাথায় রাখা দরকার, ছন্দ সর্বদা উচ্চারণের সাথে সম্পর্কিত, বানানের সঙ্গে নয়। তাহলে আমরা ছন্দকে কিসের সাথে সম্পর্কিত পাচ্ছি? বানানের সাথে পাচ্ছি। সরি, আমরা সবসময় পাচ্ছি উচ্চারণের সাথে। বানানের সাথে হচ্ছে ছন্দের কোনো সম্পর্ক নাই। তো ছন্দের মধ্যে একটা টান থাকে, এগুলোর মধ্যে আবার লয় থাকে, তারপর হচ্ছে আবার আরো অনেক কিছু আছে যেগুলো আমরা পরে পাচ্ছি। তো ছন্দের যে উপকরণগুলো আছে, এই উপকরণ বা উপাদান, এই উপাদানগুলো আমাদের জানা দরকার এই জন্য যখন আমরা ছন্দ বিশ্লেষণ করতে যাব তখন কিন্তু আমাদের এই উপাদানগুলো প্রয়োজন। উপাদান বা উপকরণগুলো প্রয়োজন। তো এই উপাদান বা উপকরণগুলো যদি আপনারা না জানেন তাহলে আপনারা ছন্দ বিশ্লেষণ করতে পারবেন না। ঠিক আছে? এজন্য আমাদের হচ্ছে ছন্দের উপাদান বা উপকরণগুলো জানতে হবে। তো আমরা বেশ কয়েক প্রকার হচ্ছে উপাদান বা উপকরণ পাচ্ছি, তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ আমি এই গুরুত্বপূর্ণগুলো এখানে তুলে ধরছি আর কি। তো আমরা প্রথমে পাবো হচ্ছে অক্ষর, তারপর জ্যোতি বা হচ্ছে ছন্দজ্যোতি, তারপর পাচ্ছি পর্ব, তারপর পাচ্ছি মাত্রা, তারপর শাসাঘাত, পদ ও চরণ, তারপর হচ্ছে স্তবক, মিল। ঠিক আছে? এই 8টা উপাদান বা উপকরণ হচ্ছে মুখ্য, এদের আমাদের দরকার আছে। ঠিক আছে? তো প্রথমে হচ্ছে আমরা যদি কোনো বাক্য গঠন করতে যাই বা কোনো হচ্ছে শব্দ গঠন করতে যাই তাহলে আমাদের কি দরকার? অক্ষর দরকার বা বর্ণ দরকার। এজন্যই হচ্ছে আমরা এখানে প্রথমে অক্ষরকে দিছি। তো অক্ষর মূলত কি? স্বল্পতম প্রয়াসে বা একঝোঁকে শব্দের যে অংশটুকু উচ্চারিত হয় তাকে অক্ষর বা দল বলে।
তার মানে কি বোঝাচ্ছে? যে খুব স্বল্পতম প্রয়াস, মানে খুব স্বল্প প্রয়াসে যখন হচ্ছে এক ঝোঁকে বা হচ্ছে একেবারে আমরা যখন কোনো অংশকে উচ্চারিত করতে পারতেছি, তখন তাকে বলা হচ্ছে অক্ষর বা দল। যেমন ক, কে আমরা কি করতেছি, খুব স্বল্প সময়ের মধ্যে উচ্চারণ করতে পারতেছি না, বা একটা ঝোঁকে পারতেছি না। যেমন স্বরে অ, স্বরে আ, তো এগুলো মূলত অক্ষর। ঠিক আছে, এগুলো উচ্চারণ করার জন্য খুব বেশি সময়ের দরকার হয় না, খুব স্বল্প সময়ের মধ্যে আমরা উচ্চারণ করতে পারি এবং একটা ঝোঁকের মধ্যেই আমরা উচ্চারণ করতে পারি। তখন তাকে বলতেছে অক্ষর বা দল। ঠিক আছে, এই অক্ষর অনেকটা ইংরেজি সিলেবল এর মতো। ঠিক আছে, বা অ্যালফাবেটের মতো। ঠিক আছে, তো এরপর হচ্ছে যতি বা ছন্দযতি। যতি চিহ্ন বা হচ্ছে ছন্দ জ্যোতি। তো এখানে জ্যোতি চিহ্ন নাই, এখানে মূলত আছে যে ছন্দ জ্যোতি। ঠিক আছে, তো এই ছন্দ জ্যোতিটা কি? ছন্দ জ্যোতি হচ্ছে যে কোনো বাক্য পড়ার সময় শ্বাস গ্রহণের সুবিধার জন্য নির্দিষ্ট সময়ে অন্তর অন্তর যে উচ্চারণ বিরতি নেওয়া হয় তাকে ছন্দ জ্যোতি বা শ্বাস জ্যোতি বলে। তো ওই জ্যোতি বা ছন্দ জ্যোতি, জ্যোতি বা ছন্দ জ্যোতি সমার্থক শব্দ হিসেবে ইউজ করা হচ্ছে। মানে জ্যোতি ও ছন্দ জ্যোতি হচ্ছে যে আমরা যখন কোনো বাক্য পড়তেছি বা বিরাম চিহ্ন, ঠিক আছে, বিরাম চিহ্নকে বা জ্যোতিকে যখন আমরা হচ্ছে কোনো বাক্য পড়ি বা কোনো প্যারাগ্রাফ পড়ি, আমি জাস্ট বাক্যই বলি, বা কোনো একটা প্যারা পড়তেছি, সে প্যারার মধ্যে যখন হচ্ছে দাড়ি কমা থেকে 12টা যে বিরাম চিহ্ন আছে, ওই বিরাম চিহ্নগুলোকে যখন ইউজ করা হয়, তো তার মধ্যে যে বিরতি নেওয়া হয়, যে সময়ের ক্ষেপণ থাকে, এই সময়ের ক্ষেপণকে আমরা বলতে পারি জ্যোতি বা ছন্দজ্যোতি। ঠিক আছে, তো জ্যোতি মূলত হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে হ্রস্ব জ্যোতি আর একটি হচ্ছে দীর্ঘ জ্যোতি। মানে একটি ছোট জ্যোতি আর একটি হচ্ছে বড় জ্যোতি। ছোট জ্যোতিগুলোতে হচ্ছে আমরা কম সময় নেই, আর বড় জ্যোতিগুলোতে হচ্ছে আমরা বেশি সময় নেই। লাইক যখন হচ্ছে কমা থাকে, কমার মধ্যে আমরা কম বিরতি নেই, আর দাঁড়ির মধ্যে কি করি আমরা, তখন একটু বেশি বিরতি নেই। তো এটাই মূলত এখানে বোঝানো হয়েছে। ঠিক আছে, এরপর আমরা পাচ্ছি হচ্ছে পর্ব। তো পর্ব হচ্ছে কি, কয়েকটা মাত্রা নিয়ে একটা পর্ব হয়। ঠিক আছে, এই পর্বের কিন্তু দরকার আছে, পর্ব কিন্তু আমরা পরে আবার পাবো। ঠিক আছে, তো মাথায় রাখেন। তো পর্ব মূলত হচ্ছে কি কয়েকটা মাত্রা নিয়ে। মাত্রাটা তো বুঝতে পারতেছেন কি না পারতেছেন না? যদি না পারেন তাহলে আমি পরে এসে বিস্তারিত বলতেছি। ঠিক আছে, আপাতত জাস্ট শুনে রাখুন। তো কয়েকটা মাত্রা নিয়ে একটা পর্ব হয়, আর কয়েকটা পর্ব মিলে একটা চরণ হয়। চরণের শেষের পর্বটা অপূর্ণ থাকতে পারে। যেমন এখানে যেমন দেওয়া আছে। তো পর্ব মূলত হচ্ছে কয়েকটা মাত্রা যখন একসাথে হয় তখন তাকে পর্ব বলা হয়। এবং আর কয়েকটা পর্ব মিলে, তো কয়েকটা মাত্রা নিয়ে হচ্ছে একটি পর্ব হয়, আর কয়েকটা পর্ব মিলে হচ্ছে একটি চরণ হয়। ঠিক আছে, এই যেমন একলা ছিলেম কুয়োর ধারে। একলা ছিলেম হচ্ছে উম একলা ছিলেম, এটা একটা পর্ব। তারপর কুয়োর ধারে, এটা একটা পর্ব। নিমের ছায়া তলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার অংশ। তো এখানে আমরা পুরোটা মিলেই পাচ্ছি হচ্ছে কি, এখানে যে পুরোটা আছে এই পুরোটা মিলেই হচ্ছে একটি চরণ। কিন্তু এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো দেওয়া আছে, একলা ছিলেম, তারপর হচ্ছে একটা দীর্ঘ জ্যোতি দেওয়া আছে, মানে হ্রস্ব জ্যোতি দেওয়া আছে। ঠিক আছে, তো এই হ্রস্ব জ্যোতির কারণে হচ্ছে আমরা একটা পর্ব পাচ্ছি, কুয়োর ধারে একটা পর্ব পাচ্ছি, নিমের ছায়া একটা পর্ব। তো এরকম করে এই পর্বগুলো মিলে হচ্ছে একটি চরণ। ঠিক আছে, তো এখানে দেওয়া আছে যে এই লম্বা একটা লম্বা দাড়ি যখন হবে তখন হচ্ছে হ্রস্বজ্যোতি, আর যখন হচ্ছে দুইটা হবে তখন দীর্ঘজ্যোতি। ঠিক আছে, একলা ছিলেন কুয়োর ধারে, একলা ছিলেন আমরা একটু বিরতি নিচ্ছি, কুয়োর ধারে বিরতি নিচ্ছি, নিমের ছায়া বিরতি নিচ্ছি, তলে, তলেতে যাওয়ার পর আমরা একটু বেশি বিরতি নিব। ঠিক আছে, এরপর আমরা কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে, তারপর একটু বেশি বিরতি নিচ্ছি। তো এই চিহ্নগুলো দিয়ে, চিহ্নগুলো দ্বারা হচ্ছে আমাদের হচ্ছে হ্রস্বজ্যোতি বিরতির যে পরিমাপ এটা বোঝাচ্ছে। ঠিক আছে, তো এখানে একলা ছিলেন কুয়োর ধারে নিমের ছায়া তলে, প্রতিটি এক একটি পর্ব। ঠিক আছে, তো মানে প্রতিটি চরণে 4টি করে পর্ব আছে। এই যে এই লাইনটা আছে না, একলা ছিলেন কুয়োর ধারে নিমের ছায়া তলে, এই পুরো লাইনটা হচ্ছে, এই পুরো লাইনটা আছে না, এই পুরো লাইনটা হচ্ছে একটি চরণ। তারপরে হচ্ছে এখানে কি আরেকটি আছে, এটি একটি হচ্ছে চরণ।
মানে প্রতিটি চরণে 4টি করে পর্ব আছে। এই যে এটা একটা চরণ, এখানে 4টি পর্ব আছে, যদি আপনারা গণেন তাহলে বুঝতে পারবেন। এই যে 1 2 3 4, ঠিক আছে, একটা ছিলাম একটি, কুয়ের ধারে একটি, নিমের ছায় একটি, তলে একটি। তো এই 4টি হচ্ছে এখানে একটা চরণ, নিচের লাইনে আরো 4টি আছে পর্ব, সেটা একটা চরণ। তার মানে আমরা একটি চরণে 4টি করে পর্ব পাচ্ছি, ঠিক আছে। তো এটা বুঝছেন। এরপর হচ্ছে যে মাত্রা। মাত্রা কি? তো একটি অক্ষর উচ্চারণে যে সময় প্রয়োজন হয় তাকে মাত্রা বলে, ঠিক আছে। মানে একটি অক্ষর যখন আমরা উচ্চারণ করতেছি, ক, তো ক এর উচ্চারণ করার জন্য যে সময়টার প্রয়োজন হয়, এই সময়টি মূলত হচ্ছে কি মাত্রা। তো বাংলায় এই মাত্রা সংখ্যা নির্দিষ্ট নয়। এক এক ছন্দে এক এক অক্ষরের মাত্রা সংখ্যা এক এক রকম হয়। মূলত এই মাত্রার ভিন্নতাই বাংলা ছন্দগুলোর ভিত্তি। তো বিভিন্ন ছন্দের মাত্রা গণনার রীতি বিভিন্ন ছন্দের আলোচনায় দেওয়া আছে, ঠিক আছে। তার মানে কি পাচ্ছি আমরা, যে একটি অক্ষর উচ্চারণে যে সময় প্রয়োজন হয় তাকে আমরা মাত্রা বলতে পারি। তো বাংলায় এই মাত্রার সংখ্যা নির্দিষ্ট নয়। তো এখানে আসলে নির্দিষ্ট কোনো কাউন্টেবল কোনো দেওয়া হয়নি যে আপনারা কাউন্ট করতে পারবেন এতটি মাত্রা সংখ্যা আছে। এটা নির্দিষ্ট না, এটা মূলত অনির্দিষ্ট, আনকাউন্টেবল। তো এক এক ছন্দে এক এক অক্ষরের মাত্রা সংখ্যা এক এক রকম হয়। এখন একটা ছন্দের মধ্যে যে একটা মাত্রা হবে এরকমটা না, আর একটা মাত্রায় সব ছন্দে হবে এরকমটা না। এক এক রকম ছন্দ থাকবে, এক এক রকম মাত্রা সেখানে ব্যবহার হতে পারে, ঠিক আছে। মূলত এই মাত্রার ভিন্নতাই বাংলা ছন্দগুলোর ভিত্তি। তো আমরা এখানে কি পাচ্ছি, যেমন হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ, স্বরবৃত্ত ছন্দ। তো এগুলোর হচ্ছে কি, এই মাত্রাগুলোর যে ভিত্তি আছে, এই ভিত্তিগুলোই হচ্ছে কি আহ বাংলা ছন্দ। এগুলোই মূলত ছন্দ, ঠিক আছে। তো বিভিন্ন ছন্দে মাত্রা গণনার রীতি বিভিন্ন ছন্দের আলোচনায় দেওয়া আছে, আমরা নিচে গেলে পাবো, ঠিক আছে। এরপর আমরা পাবো হচ্ছে শাসাঘাত। তো প্রায় বাংলা কবিতা পাঠ করার সময় পর্বের প্রথম অক্ষরের উপর একটা আলাদা জোর দিয়ে পড়তে হয়। তো এই অতিরিক্ত জোর দিয়ে পাঠ করা বা আবৃত্তি করাকেই বলা হয় শাসাঘাত বা প্রস্বর, ঠিক আছে। তার মানে আমরা প্রায় সময় বাংলা কবিতা পাঠ করার সময় পর্বের প্রথম অক্ষর, যেমন আমরা, ঠিক আছে, এই আমরাটাকে কি আমরা একটা জোর দিচ্ছি না, আম, একটু অতিরিক্ত জোর দিয়ে তো বলতেছি আমরা, আমরা আসি। তো যে কোনো পড়া শুরু করার আগে আপনাদের কি করতে হয়, প্রথমে যে অক্ষরটা থাকে ওই অক্ষরটা আমরা একটু লাউডলি বলে থাকি। তো এটাই মূলত হচ্ছে শাসাঘাত। যেমন আমরা, এটাকে লাউড হচ্ছে না, মানে একটু বেশি জোর হচ্ছে না, আমরা আসি। তো আমরা আসি যখন আমরা বলতেছি তখন আমরাটা কিন্তু জোরে হচ্ছে আর আসিটা কিন্তু একটু আস্তে হচ্ছে, এর স্পিড কিন্তু একই রকম না। যার কারণে আমরা আমরাটা উচ্চারণ করার সময় যে জোর দিচ্ছি, যে স্পিডটা থাকতেছে, এই স্পিডটাই মূলত হচ্ছে শাসাঘাত বা প্রস্বর, ঠিক আছে। এই যে আমি এখানে আবার এটা আবৃত্তি করতেছি, যে আমরা আছি হাজার বছর ঘুমের ঘোরের গায়ে, আমরা ভেসে বেড়াই স্রোতের শ্যাওলা ঘেরা নাই, ঠিক আছে। তো এখানে প্রতিটি পর্বের প্রথম অক্ষরেই একটু ঝোঁক দিয়ে জোর দিয়ে পড়তে হয়। এই অতিরিক্ত ঝোঁক বা জোরকে শাসাঘাত বলে, ঠিক আছে। ইজ ইট ক্লিয়ার? ওকে। এরপর হচ্ছে এখানে প্রতিটি পর্বের প্রথম অক্ষরে একটু ঝোঁক দিয়ে জোর দিয়ে পড়তে হয়। এই অতিরিক্ত ঝোঁক বা জোরকেই শাসাঘাত বলে। ওকে। এরপর হচ্ছে আমরা পাবো হচ্ছে পদ ও চরণ, ঠিক আছে। এই পদ ও চরণটা মূলত কি? তো দীর্ঘ জ্যোতি বা হচ্ছে পূর্ণ জ্যোতি ছাড়াও এই দুই জ্যোতির মধ্যবর্তী বিরতির জন্য মধ্যজ্যোতি ব্যবহৃত হয়। তো দুই দীর্ঘ জ্যোতির মধ্যবর্তী অংশকে চরণ বলে। আর মধ্যজ্যোতি দ্বারা চরণকে বিভক্ত করা হলে সেই অংশগুলোকে বলা হয় পদ, ঠিক আছে। এটা একটু টাফ, আমি ইজি করে দিচ্ছি, সমস্যা নাই, রিল্যাক্স। তো দীর্ঘজ্যোতি বা হচ্ছে পূর্ণজ্যোতি, এই যে আমরা এখানে পড়লাম যে জ্যোতি চিহ্নের আমরা এখানে পাইছি একটি হ্রস্বজ্যোতি আর একটি দীর্ঘজ্যোতি। মানে হ্রস্বজ্যোতি মানে কম, যেটাতে বিরতি নিতে হয়, আর পূর্ণজ্যোতি দীর্ঘজ্যোতি যেটাতে বেশি বিরতি নিতে হয়, ঠিক আছে। তো এই দুইটি জ্যোতি ছাড়াও, মানে পূর্ণজ্যোতি ছাড়াও এই দুইটি জ্যোতির মধ্যবর্তী বিরতির জন্য, ঠিক আছে, যখন এই দুইটা জ্যোতি থাকতেছে এর পরেও মধ্যবর্তী বিরতি নিতে হয় মাঝে মধ্যে, সেই বিরতি নেওয়াকেই আমরা বলতে পারি কি, বিরতি নেওয়াকে আমরা বলতে পারি যে চরণ। আর মধ্যজ্যোতি দ্বারা চরণকে বিভক্ত করা হলে, যখন এই মধ্যবর্তী দ্বারা চরণকে আমরা বিভক্ত করতেছি সেই অংশগুলোকে বলা হয় পদ। বুঝতে পারতেছেন?
জি রেসপন্স আপু। প্লিজ। ওকে, তো দীর্ঘজ্যোতি ও পূর্ণজ্যোতি তো বুঝলেনই। তো এদের মধ্যবর্তী হচ্ছে কি দুইটি, যখন দীর্ঘজ্যোতি পূর্ণজ্যোতি ছাড়াও যখন এদের দুই জ্যোতির মধ্যবর্তী বিরতির জন্য যখন বিরতি যখন প্রয়োজন, তার মধ্যে যেটা ব্যবহৃত হয় সেটাই মূলত মধ্যজ্যোতি। ঠিক আছে, এবং এই দুই দীর্ঘজ্যোতির মধ্যবর্তী অংশকে হচ্ছে কি বলা হয়, চরণ বলা হয়। মানে দুইটা জ্যোতির মধ্যবর্তী একটি বিরতি নিতে হয়, আর এই বিরতিকে আমরা বলতে পারি মধ্যজ্যোতি, এবং এই মধ্যবর্তীর হচ্ছে জ্যোতির অংশকেই আমরা বলতে পারি চরণ। ঠিক আছে, এন্ড দেন হচ্ছে যে আর মধ্যজ্যোতি দ্বারা চরণকে বিভক্ত করা হয়, যখন আমরা মধ্যবর্তী দ্বারা চরণকে বিভক্ত করতেছি তারপর হচ্ছে সেটাকে বলা হচ্ছে পদ। আমি এক্সাম্পলে আসলে আপনারা ঠিক বুঝতে পারবেন। তো এখানে হচ্ছে তরু তলে আসি একেলা পড়িয়া দলিত পত্র শয়নে। ঠিক আছে, তরু তলে আসি, এখানে কিন্তু আমি হালকা রেস্ট নিছি। তারপর হচ্ছে একেলা পড়িয়া দলিত, দলিত পত্র, একেলা পড়িয়া, তারপর কিন্তু নিঃশ্বাস একটু ইয়ে হয়ে যাচ্ছে, তারপর দলিত পত্র, তারপর শয়নে। এখানে এসে কিন্তু আমি আবার থামতেছি, কারণ এখানে একটা চরণ শেষ হয়ে গেছে। ঠিক আছে, এরপর আমি আবার আসতেছি সেকেন্ড লাইনে, তোমাতে আমাতে রত ছিনু জবে কাননে কুসুম চয়নে। ঠিক আছে, তো এখানে এই চিহ্ন দ্বারা মধ্যজ্যোতি চিহ্নিত করা হয়েছে। ঠিক আছে, এই যে এখানে এই চিহ্নটা দেওয়া আছে, এই চিহ্নটা দ্বারা হচ্ছে মধ্যজ্যোতি চিহ্নিত করা হয়েছে। এখন এখানে আমি মনে করতেছি মধ্যজ্যোতিটা নাই। ঠিক আছে, আমি এটা পড়তেছি, তরু তলে আসি একেলা পড়িয়া দলিত পত্র, একেলা পড়িয়ার পরে কিন্তু একটু আমাকে রেস্ট নিতেই হচ্ছে, দলিত পত্র নিঃশ্বাসের কিন্তু একটু ইয়ে হচ্ছে, ব্রেক হচ্ছে, এরপর শয়নে। তো এখানে এইটা যেটা পড়তেছে বিরতি, কারণ দুইটা এখানে জ্যোতি আছে, দুইটা জ্যোতির পরেও আমাকে একটা বিরতি নিতে হচ্ছে, এই জন্য এটাকে আমরা মধ্যবর্তী জ্যোতি বলতে পারি। ঠিক আছে, আর এই মধ্যবর্তী অংশকে বলা হয় চরণ। এখান থেকে একটা চরণ হচ্ছে যে তরু তলে আসি একেলা পড়িয়া দলিত পত্র শয়নে। আপনারা কিন্তু বুঝতেই পারতেছেন যে এই জায়গাতে এসে একটা চরণের বিভক্তি হয়ে গেছে। ঠিক আছে, তো এরপর হচ্ছে যে আমরা পদ পাব। ঠিক আছে, তো এরপর হচ্ছে পূর্ণজ্যোতি দ্বারা আলাদা করা দুইটি অংশই চরণ, আর চরণের মধ্যবর্তী মধ্যজ্যোতি দিয়ে পৃথক করা অংশগুলোই পদ। তো এখানে মধ্যবর্তী যে অংশগুলো আছে এই অংশগুলোকে যখন আমরা বিভক্ত করতেছি তখন আমরা সেটাকে বলতে পারতেছি পদ। যেমন যা আছে সব একেবারেই করব অধিকার কার। এখন আমি যদি এখানে হচ্ছে স্পেস একটা না দিয়ে উপরে টেনে নিয়ে যাই, এটাকে সম্পূর্ণ করি, তো এখানেই আমি বোঝাচ্ছি যে এই তরু তলে আসি একেলা পড়িয়া দলিত পত্র শয়নে। তার মানে এখানেই হচ্ছে কি একটা পদ তৈরি হচ্ছে। ঠিক আছে, চরণগুলোকে যখন আমি আলাদা করতেছি। ঠিক আছে, তো এরপর হচ্ছে কি স্তবক। স্তবক মূলত কি, তো অনেকগুলো চরণ নিয়ে একটি স্তবক গঠিত হয়। সাধারণত একটি স্তবক একটি ভাব প্রকাশিত হয়। তার মানে এখানে হচ্ছে এই যে এই অংশটা আছে, এই অংশটাকে আমরা বলতে পারি একটি স্তবক। এই যে, এটা সম্পূর্ণ একটি স্তবক। আহ, তো এই সম্পূর্ণ অংশটি হচ্ছে একটি স্তবক। তার মানে দুইটি চরণ বা তিনটি চরণ চারটি চরণ নিয়ে যখন হচ্ছে তৈরি হচ্ছে তখন আমরা সেটাকে কি বলতে পারতেছি, স্তবক বলতেছি। এটা এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, জাস্ট মনোযোগ দিয়ে শুনুন। ঠিক আছে, তো অনেকগুলো চরণ নিয়ে একটি স্তবক গঠিত হয়, সাধারণত একটি স্তবকে একটি ভাব প্রকাশিত হয়। তার মানে এখানে দুইটা লাইন মিলে আমরা একটা ভাব পাচ্ছি, এবং দুইটি চরণ, এখানে এই তরুতলা আছে এই লাইনটা একটি চরণ, এন্ড দেন তোমাতে আমাতে এটা একটি চরণ, তো এই দুইটা মিলে একটি স্তবক, এবং এই স্তবক স্তবক মিলে হচ্ছে মানে চরণগুলো মূল একটি স্তবক, একটি স্তবকে একটি ভাব থাকে। ঠিক আছে, একটি চরণ দিয়ে একটি ভাব প্রকাশিত হয় না, মানে ভাব প্রকাশের জন্য অবশ্যই স্তবক দরকার। এরপর আমরা পাবো হচ্ছে মিল। তো একাধিক পদ পর্ব বা চরণের শেষে একই রকম ধ্বনি বা ধ্বনিগুচ্ছের ব্যবহারকে মিল বলে। তো আমরা কি পাইলাম এখানে, একাধিক পদ পাইলাম। একটু আগে বুঝাইলাম যে এখানে আমরা যখন হচ্ছে মধ্যজ্যোতিকে যখন আমরা মধ্যজ্যোতি দিয়ে পৃথক করা অংশগুলোকে এই মধ্যবর্তী জ্যোতিকে যখন আমরা হচ্ছে ব্যবহার করতেছি এবং দিয়ে যখন আমরা পৃথক করতেছি তখন সেগুলোকে পদ বলে। যেমন যা আছে সব একেবারে, এটি একটি পদ। ঠিক আছে, তো এই পদগুলো হচ্ছে একাধিক পদ পর্ব বা চরণের শেষে একই রকম ধ্বনি বা ধ্বনিগুচ্ছের ব্যবহারকে মিল বলে। একাধিক পদ পর্ব বা চরণের শেষে একই রকম, মানে একাধিক পদ থাকতেছে এবং সেগুলোর পর্ব থাকতেছে,
পর্বগুলো হচ্ছে কি, বা চরণের শেষে একই রকম ধ্বনি বা ধ্বনিগুচ্ছের ব্যবহারের যে মিল থাকে, ধ্বনিগুচ্ছের একই রকম ধ্বনি থাকে এবং ধ্বনিগুচ্ছের যে মিল থাকে, মানে আমি সহজভাবে বলতেছি। এখন একটা পদ একবার ব্যবহার হয়েছে, ওই পদ আরো একবার ব্যবহার হয়েছে, ব্যবহার যে এক ধ্বনি তো একই থাকতেছে, তাই না? পদ যেহেতু একই থাকতেছে তাহলে ধ্বনিও তো একই হবে। ওটাই মূলত মিল। নর্মাল থিং তো আমরা বুঝি, মিল মানে মিল। তো অলংকারের ভাষায় একে বলে অনুপ্রাস। সাধারণত মিল পদের শেষে থাকলেও শুরুতে বা মাঝেও মিল থাকতে পারে। তো পদের শেষের মিলকে অন্তমিল বলে। ঠিক আছে? এই মিলকে আবার আমরা হচ্ছে অলংকারের ভাষায় বলতে পারি অনুপ্রাস। যে অনুপ্রাস আমরা রসতত্ত্বে পড়ছি। ঠিক আছে? শব্দালঙ্কারের একটি প্রকারভেদ। তো এই অনুপ্রাস হচ্ছে কি, সাধারণত মিল পদের শেষে থাকলেও শুরুতে বা মাঝেও মিল থাকতে পারে। এখানে বোঝাইছে মাত্র শেষে যদি থাকে মিল, কিন্তু না, এই মিলটা আপনারা প্রথমেও পাবেন, মাঝেও পাবেন, শেষেও পাবেন, যে কোনো জায়গায় পাইতে পারেন। তো এরপর হচ্ছে যে পদের শেষের মিলকে অন্তমিল বলে। যখন পদের শেষের মিল থাকতেছে সেটাকে আবার আমরা কি বলতেছি, অন্তমিল বলে। ওকে, মিল তো শেষ হইলো। তো আমরা এখানে পাইলাম হচ্ছে উপাদান, ছন্দের যে উপাদান, এই ছন্দের উপাদানগুলো হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ অংশ, যেগুলো আমাদের দরকার আছে ছন্দ বিশ্লেষণে। ঠিক আছে? তো ছন্দের এখানে আমরা পাইছি উপাদান এখানে 2 4 6 7 8টা। ছন্দের এখানে উপাদান হচ্ছে বেশ কয়েকটা থাকলেও আমি এখানে 8টা দিছি, যে 8টা আমাদের দরকার আছে। ঠিক আছে? তাহলে ছন্দ কাকে বলে এবং ছন্দের উপাদানগুলো তাহলে আপনারা বুঝতে পারছেন। এরপর আমরা মেইন টপিকে আসবো। সেই মেইন টপিক হচ্ছে বাংলা ছন্দের প্রকারভেদ। ঠিক আছে? যেটা আমাদের ছোটস্থ করা দরকার ও খুবই গুরুত্বপূর্ণ, এটা ভাতের মতো গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো বাংলা ছন্দের প্রকারভেদ হচ্ছে মূলত 3টি। তো বাংলা ছন্দের প্রকারভেদ আমরা 3টি কি কি পাচ্ছি? 1 নম্বর আমরা পাচ্ছি স্বরবৃত্ত, 2 নম্বর মাত্রাবৃত্ত, 3 নম্বর পাচ্ছি অক্ষরবৃত্ত। ঠিক আছে? 1 নম্বর স্বরবৃত্ত, 2 নম্বর মাত্রাবৃত্ত, 3 নম্বর অক্ষরবৃত্ত। তো তবে বিংশ শতক থেকে কবিরা গদ্য ছন্দে কবিতা লিখতে শুরু করেছেন। এই ছন্দে সেই সুশৃঙ্খলে বিন্যাস না থাকলেও ধ্বনি মাধুর্যটুকু অটুট রয়ে গেছে। তো যে মাধুর্যের কারণে ধ্বনি বিন্যাস ছন্দে রূপায়িত হয়, মানে গদ্য ছন্দেও হচ্ছে কবিরা লিখতেছেন কিংবা ব্যবহার হচ্ছে, কিন্তু ওটা আমাদের গুরুত্বপূর্ণ না, যেহেতু নতুন। তো এখন ওইভাবে এটার প্রচার প্রসারণা বা উল্লেখযোগ্য কোনো ইয়ে নেই, তার কারণে আমরা ওটাকে বাদ দিয়ে দিছি, জাস্ট বলা হয়েছে। ঠিক আছে? তো এখানে হচ্ছে নিচে সংক্ষেপে ছন্দ 3টির বর্ণনা দেওয়া হলো। এখানে বর্ণনা এবং বিশ্লেষণ আমরা সব কিছু এখানে আলোচনা করছি। ঠিক আছে? তো এখানে মূলত বলা হয়েছে যে স্বরবৃত্ত ছন্দ আসলে কাকে বলে। ঠিক আছে? আম, স্বরবৃত্ত ছন্দ মূলত হচ্ছে স্বরধ্বনির সংখ্যার উপর পর্বের মাত্রা সংখ্যা নির্ভর করে তাকে স্বরবৃত্ত ছন্দ বলে। তো এখানে হচ্ছে স্বরধ্বনির সংখ্যার উপর, স্বরধ্বনি বলতে হচ্ছে স্বর ব্যঞ্জন যেগুলো আছে, সেই স্বর ব্যঞ্জন গুলো হচ্ছে ওগুলোর যে ধ্বনি, মানে স্বর বর্ণ কিংবা স্বর ধ্বনি। ঠিক আছে? সেই স্বরধ্বনির সংখ্যার উপর পর্বের যে মাত্রা সংখ্যা, সেই মাত্রা সংখ্যার যে নির্ভর করে, সেই মাত্রা সংখ্যা নির্ভর করাকেই বলা হচ্ছে স্বরবৃত্ত ছন্দ। ঠিক আছে? তাহলে স্বরধ্বনির সংখ্যার উপর পর্বের যখন মাত্রা নির্ভর করতেছে তখন তাকে স্বরবৃত্ত ছন্দ বলে। তো এই ছন্দে সাধারণত প্রতিটি পর্বে 4টি অক্ষর থাকে। এর লয় খুব দ্রুত হয়, যেগুলো বৈশিষ্ট্য হিসেবে আমরা পরে তুলে দিছি, এবং গণনা রীতি হিসেবেও আমাদের এগুলোর দরকার আছে। তো স্বরবৃত্ত ছন্দকে ছয়ার ছন্দ, লৌকিক ছন্দ বলা হয়, ছড়ার ছন্দ বলা হয়। ঠিক আছে? স্বরবৃত্ত ছন্দকে আমরা ছড়ার ছন্দ বলতে পারি বা লৌকিক ছন্দ বলতে পারি। তো অন্যভাবে বলা যায় যে ছন্দে যুগধ্বনি সর্বদাই একমাত্রায় ধরা হয় এবং যে ছন্দের প্রত্যেক শক্তির যে ছন্দের প্রত্যেক পক্তির প্রত্যেক পর্বের প্রথমে একটি শ্বাসাঘাত বা প্রস্বর পরে তাকে স্বরবৃত্ত বা স্বরাঘাত প্রধান বা বল প্রধান ছন্দ বলা হয়। ঠিক আছে? আমরা এই স্বরবৃত্ত ছন্দকে হচ্ছে বলতে পারি হচ্ছে ছড়ার ছন্দ, লৌকিক ছন্দ
তারপর বলতে পারি বল প্রধান ছন্দ স্বরাঘাত, এটা মূলত স্বরাঘাত প্রধান। ঠিক আছে, আমি এই জায়গাটুকু আরেকটু ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে যে ছন্দের যুগধ্বনি সর্বদাই, যুগধ্বনি মানে হচ্ছে জয়েন্ট, জয়েন্ট কোনো বর্ণ উচ্চারণকে মানে যুক্ত বর্ণ, ঠিক আছে, এই যুক্ত বর্ণকে যুগধ্বনি বলা হচ্ছে। তো যে ছন্দের যুক্ত ধ্বনি সর্বদাই একমাত্রায় ধরা হয় এবং যে ছন্দের প্রত্যেক পক্তির প্রত্যেক পর্বের প্রথমে একটি শাসাঘাত বা প্রস্বর থাকে। ঠিক আছে, কবিতার শুরুতে হচ্ছে প্রত্যেকটা পর্বের মধ্যে শুরুতে হচ্ছে কি থেকে শাসাঘাত বা প্রস্বর পড়ে, তাকে স্বরবৃত্ত বা স্বরাঘাত প্রধান বা বল প্রধান ছন্দ বলে। কারণ আমরা যখন আমরা আমরা আসি, এখানে আমি পড়তেছি বৃষ্টি পড়ে, তো বৃষ্টিতে আমি জোর দিচ্ছি, তারপর আমি নর্মালি বৃষ্টি পড়ে বলতেছি, তো এই জন্য জোর দেওয়ার কারণে সেটাকে এক প্রকার আমরা বল প্রধান করতেছি, বল প্রধানও বলা হয়, স্বরাঘাতও বলা হয়। তারপর যেহেতু এগুলো স্বরা টাইপ হয়, এজন্য স্বরার ছন্দ বলা হয়। আপনারা জাস্ট মাথায় রাখবেন যেগুলো স্বরা থাকবে, যে বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলে বান, শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যে দান। ঠিক আছে, এরকম যেগুলো স্বরা থাকবে ওগুলো জাস্ট চোখ বন্ধ করে লিখবেন যে ওটা স্বরবৃত্ত ছন্দ। ঠিক আছে, ছন্দ বিশ্লেষণ যখন আপনারা করবেন, যদি এরকম ছড়া থাকে তাহলে সেটা অবশ্যই স্বরবৃত্ত ছন্দ থাকবে। এবং স্বরবৃত্ত ছন্দে আমরা সব থেকে বেশি ব্যবহার পাবো হচ্ছে স্বরবর্ণে, এবং ওটা দ্রুত লয় হয়। যেমন বৃষ্টি পড়ে টাপুর টুকুর নদে এলো বান, তাড়াতাড়ি আমরা বলতেছি না। তো আমি এখন যাচ্ছি হচ্ছে স্বরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য বা গণনা রীতি। ঠিক আছে, স্বরবৃত্ত ছন্দে মূলত হচ্ছে মূল পর্ব সবসময় 4 মাত্রার হয়। পর্ব আমরা একটু আগে পড়ছি, পর্ব কাকে বলে। হুম, তারপর পড়লাম কি, এখানে আমরা এসে পাচ্ছি যে মূল পর্ব সবসময় 4 মাত্রার হয়। মানে এখানে এই যে বৃষ্টি পড়ে, এটা একটা পর্ব, তো এক বা একাধিক পর্ব নিয়ে একটি চরণ গঠিত হয়। ঠিক আছে, তো এই বৃষ্টি পড়ে হচ্ছে একটি পর্ব, টাপুর টুপুর একটি পর্ব, নদে এলো বান একটি পর্ব, নদে এলো একটি পর্ব, বান হচ্ছে আরেকটি পর্ব। তার মানে এখানে এই যে বৃষ্টি পড়ে আসছে না, এই বৃষ্টি পড়ে কে হচ্ছে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা এখানে 4টা মাত্রা পাবো। তো স্বরবর্ণের হচ্ছে প্রথম পর্বে 4 মাত্রা থাকে। ঠিক আছে, এই মাত্রাটা হচ্ছে আপনাদেরকে আমি পরে দেখাচ্ছি আসলে মাত্রাটা কিভাবে আপনারা মানে মাত্রাটা কিভাবে দিবেন, যেটা একটা বদ্ধাক্ষর আর হচ্ছে মুক্তাক্ষর আছে। ঠিক আছে, তো এই বদ্ধাক্ষর মুক্তাক্ষর গুলো আমি দেখাচ্ছি, কারণ এখানে আসলে দেওয়ার কোনো ইয়ে ছিল না। জাস্ট এই বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলে পান, এখানে এটা হাইলাইট করার আছে কোনো, আমি এখানে লিখার ইয়েটা পাচ্ছি না। আচ্ছা, আমি পরে দেখাচ্ছি, এটাকে শেষ করি। তো এখানে হচ্ছে বৃষ্টি পড়ে, এই পর্বের মধ্যে হচ্ছে আমরা 4টি মাত্রা পাচ্ছি। বৃষ্টি হচ্ছে একটি মাত্রা, 6টা যখন যুক্ত বর্ণ থাকবে তখন কিন্তু হচ্ছে কি হবে, 2টা মিলে একটা মাত্রা হবে। ঠিক আছে, তাহলে আমরা বৃষ্টিতে একটি মাত্রা পাইলাম, 6টায় একটি মাত্রা পাইলাম, তার মানে 2টি মাত্রা এখানে হইলো। তারপর পরেতে একটা মাত্রা, রতে একটা মাত্রা, তাহলে আমরা প্রথম পর্বে 4টি মাত্রা পাচ্ছি না, প্রথম পর্বে আমরা পাচ্ছি 4টি মাত্রা, পরের পর্বে আমরা 4টি মাত্রা পাচ্ছি। তার মানে মূল পর্ব সবসময় 4 মাত্রার হয় এবং পরের পর্বগুলো 4 মাত্রার হয়। ঠিক আছে, এই জন্য এখানে 4 4 4, তারপর 1, এই যে 1। আর এখানে চেনার জন্য সব থেকে বেশি আপনারা যেভাবে চিনতে পারেন টেকনিক হচ্ছে, ওগুলো মূলত স্বরার ছন্দ হয়, স্বরবৃত্ত ছন্দ। ঠিক আছে, তো আমরা এটা এখানে পাচ্ছি প্রতি পর্বের প্রথম অক্ষরে শাসাঘাত পড়ে, যেমন বৃষ্টি, বৃষ্টি পড়ে, তো বৃষ্টিকে আমরা একটু জোর দিয়ে বলতেছি, এই জন্য শাসাঘাত হয়, দ্রুত লয় থাকে, মানে কবিতা আবৃত্তি করার সময় দ্রুত পড়তে হয়। যেমন বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যে দান। মানে আমরা দ্রুত বলতে হচ্ছে না, থামতে হচ্ছে না। এটা হচ্ছে স্বরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য ও গণনারীতি। আমরা স্বরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য যেগুলো করবেন ওগুলোই মূলত গণনারীতি, বৈশিষ্ট্য দিয়ে আমরা গণনা করতে পারি। ঠিক আছে, এরপর আমি পাবো হচ্ছে, মানে আমি না, আমরা পাবো হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ। ঠিক আছে, এই মাত্রাবৃত্ত ছন্দ হচ্ছে কাকে বলে।
তো যে ছন্দে বদ্ধাক্ষর সর্বদা দুই মাত্রা হিসেবে বিবেচিত হয় তাকে মাত্রাবৃত্ত ছন্দ বলে। বদ্ধাক্ষর সবসময় সর্বদাই হচ্ছে কি দুই মাত্রার হয়। আমি নিচে দেখাচ্ছি। তারপর হচ্ছে আবার যে ছন্দে যুগধ্বনি সর্বদা বিশ্লিষ্ট বিশ্লি বিশিল কি লিখা হয়েছে সর্বদা বিশ্লেষিত ভাঙতে উচ্চারিত হয়ে দুমাত্রার মর্যাদা পায় এবং অযুগাধ্বনি একমাত্রা বলে গণনা করা হয় তাকে মাত্রাবৃত্ত ছন্দ বলে। তো মাত্রাবৃত্ত ছন্দ ধ্বনি প্রধান। এখানে মূলত আমরা পাচ্ছি কি ধ্বনি প্রধান। মাত্রাবৃত্ত ছন্দ আমরা ধ্বনি প্রধান পাচ্ছি, আর এখানে স্বরবৃত্ত ছন্দ মূলত হচ্ছে স্বরার ছন্দ, এখানে আমরা ছন্দ প্রধান পাচ্ছি। ঠিক আছে। তো যে ছন্দে বদ্ধাক্ষর সর্বদা কয় মাত্রা পাবো আমরা? বদ্ধাক্ষর সর্বদা আমরা পাবো দুই মাত্রা। বদ্ধাক্ষর মূলত হ্যাঁ বদ্ধাক্ষর দুই মাত্রা হয়, আর হচ্ছে মুক্তাক্ষর এক মাত্রা হয়। ঠিক আছে, এটা আমরা সবখানেই পাবো। তো যে ছন্দে বদ্ধাক্ষর সর্বদা দুই মাত্রা হিসেবে বিবেচিত হয় তাকে হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ বলে। আবার যে ছন্দে যুগধ্বনি সর্বদা বিশ্লেষিত ভাঙতে উচ্চারিত হয়ে, যুগধ্বনিকে সর্বদা সবসময় হচ্ছে ভাঙতে হবে এবং বিশ্লেষিত মানে বিশ্লেষণ আর কি। তো সর্বদা বিশ্লেষিত ভাঙতে উচ্চারিত হয়ে দুমাত্রার মর্যাদা পায় এবং ভেঙ্গে সেটাকে উচ্চারণ করতে হয়, সেজন্য সেটাকে আমরা বদ্ধাক্ষরে দুই মাত্রা দিব। ঠিক আছে, বদ্ধাক্ষরে আমরা কিন্তু সবসময় কি করি এক মাত্রা দেই, কিন্তু আসলে না, বদ্ধাক্ষরে আমাদেরকে দুই মাত্রা দিতে হবে, আর মুক্তাক্ষরে এক মাত্রা। ঠিক আছে। তো এবং অযুগধ্বনি একমাত্রা বলে গণনা করা হলে তাকে মাত্রাবৃত্ত ছন্দ বলে। মাত্রাবৃত্ত ছন্দ ধ্বনি প্রধান। মাত্রাবৃত্ত ছন্দ কি প্রধান? ধ্বনি প্রধান। এখানে কিন্তু স্বরা প্রধান না। আমরা স্বরবৃত্ত ছন্দে কিন্তু পেয়েছি স্বরা প্রধান, সেখানে স্বরা আছে, আর মাত্রাবৃত্ত ছন্দে কিন্তু স্বরা নাই। এরপর আমরা আবারও পাচ্ছি বৈশিষ্ট্যে আসলে আমরা গণনা নীতি নিলে আমরা সুন্দর করে বিশ্লেষণ করতে পারবো আর কি, গণনা করতে পারবো। তো মাত্রাবৃত্ত ছন্দ ছয় মাত্রার পর্বই হচ্ছে অধিক। তো মাত্রাবৃত্ত ছন্দে আপনারা হচ্ছে সবসময় কয় মাত্রা পাবেন? ছয় মাত্রা পাবেন। আর স্বরবৃত্ত ছন্দে সবসময় স্বরবৃত্ত ছন্দে সবসময় মাত্রা পাবেন আপনারা হচ্ছে চার মাত্রা। ঠিক আছে, তাহলে আমরা মাত্রাবৃত্ত ছন্দে আমরা কয় মাত্রা পাচ্ছি? ছয় মাত্রার পর্বই হচ্ছে অধিক পাচ্ছি। মানে বেশিটাই আমরা ছয় মাত্রার পর্ব পাবো, আর আমরা কিন্তু স্বরবৃত্ত ছন্দে পাইছি চার মাত্রার পর্ব বেশি। ঠিক আছে। তো এছাড়াও মূল পর্ব 4, 5, 6 বা 7 মাত্রার হয়। শুধু যে 6 মাত্রার হবে তা কিন্তু না, কিন্তু অধিক। যদি সেখানে 7টা পর্ব থাকে তাহলে আমরা 5টা পর্ব পাবো হচ্ছে 6 মাত্রার, বাকিগুলো আমরা 4 মাত্রারও পাইতে পারি, 7 মাত্রারও পাইতে পারি। ঠিক আছে। তাহলে এখানে একটা টেকনিক হচ্ছে, কৌশল আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে যে আমরা মাত্রাবৃত্ত ছন্দে পাচ্ছি হচ্ছে এখানে ধ্বনি প্রধান, এখানে কোনো ছড়া নাই, মূলত ছড়া নাই, ধ্বনি প্রধান। আর সবসময় মাত্রা ছন্দ হচ্ছে মাত্রার পর্ব অধিক, এবং হচ্ছে আমরা সবসময় হচ্ছে 6 মাত্রার পর্ব পাবো। ঠিক আছে, সবসময় 6 মাত্রার পর্ব পাবো। এখন পর্বগুলো যদি আপনারা নির্ণয় করতে পারেন তাহলে ছন্দ কোন ছন্দের মধ্যে সেটা আছে ওটা আপনার নির্ণয় করা খুবই সহজ হবে। ঠিক আছে। এরপর এখানে বলা হয়েছে যে অক্ষরের শেষে স্বরধ্বনি থাকলে এক মাত্রা গুনতে হয়। অক্ষরের শেষে যখন স্বরধ্বনি থাকবে তাহলে আমরা সেটাকে কি করব? এক মাত্রা গুনবো। অক্ষরের শেষে যখন স্বরধ্বনি থাকবে তখন আমরা এক মাত্রা গুনবো, দুই মাত্রা গুনবো না। ঠিক আছে। এরপর হচ্ছে আর অক্ষরের শেষে ব্যঞ্জন ধ্বনি থাকলে দুই মাত্রা হয়। ঠিক আছে। যেমন এখানে হচ্ছে জলে, একটা জলে হচ্ছে কি একটি ব্যঞ্জন ধ্বনি, এজন্য এখানে আমরা দুই মাত্রা দিছি। যদি এখানে স্বরধ্বনি দিয়ে থাকতো, ঠিক আছে, তাহলে আমরা এখানে এক মাত্রা ধরতাম। ঠিক আছে, এটা জাস্ট মাথায় রাখবেন। তো কবিতা আবৃত্তির গতি স্বরবৃত্ত ছন্দের চেয়ে ধীর হয়। তো স্বরবৃত্ত ছন্দে আমরা হচ্ছে কি করছি, একটু বেশি দ্রুত ভাবে পড়ছি, লয় ওখানে খুব দ্রুত ছিল, আর এখানে লয়টা একটু ধীর হয়, কিন্তু অক্ষরবৃত্তের চেয়ে দ্রুত দ্রুত পড়তে হবে। ঠিক আছে, অক্ষরবৃত্তের চেয়ে এখানে হচ্ছে দ্রুত। তো আমরা এখানে পাচ্ছি এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজাইয়ে রেখেছি দুই নয়নের জলে। এখানে কিন্তু আসলে এটা কিন্তু ছড়া না, এটা মূলত হচ্ছে ধ্বনি প্রধান। এখানকার একটা ভাব আছে, মানে এইখানে তোর দাদির কবর। তো এইখানে এইখানে তো আপনারা আলাদা করতে পারতেছেন না, পর্বটা কিভাবে নির্ণয় করবেন? এইখানে তোরে যখন আপনারা এসে হচ্ছে একটা আহ জ্যোতি দিচ্ছেন, রস্য জ্যোতি দিচ্ছেন, বা একটা দাড়ি দিচ্ছেন, ঠিক আছে, তাহলে কিন্তু এইখানে তোর একটা পরিপূর্ণ পর্ব হচ্ছে দাদির কবর। দাদির ওখানে কিন্তু দিলে আপনারা যদি দাড়ি দেন তাহলে কিন্তু কবরে এসে আপনারা মিলতেছে না, সংজ্ঞা হচ্ছে না। ঠিক আছে। তো আমরা পাচ্ছি কি এইখানে তোর একটা পর্ব, এটা সুন্দর করে বুঝলেই বুঝতে পারবেন যে এইখানে তোর পর্বটা কিন্তু পরিপূর্ণ। দাদির কবর এটাও কিন্তু পরিপূর্ণ। ডালিম গাছের এটাও কিন্তু পরিপূর্ণ।
তলে তলে তো নিজেই একা, ঠিক আছে? আর তলের সাথে তো আর কোনো কিছু নাই, এই জন্য তলেটা হচ্ছে আলাদা করা হয়েছে, ঠিক আছে? যদি এটা চরণটা শেষ হয়েছে এখানে, এই জন্য আমরা এই জন্য এখানে হচ্ছে আহ দীর্ঘজ্যোতি যেটা আছে, দীর্ঘজ্যোতি, সেই দীর্ঘজ্যোতি এখানে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? তো আমরা এখানে পাচ্ছি হচ্ছে এ, এর উপরে হচ্ছে একটা মুক্তাক্ষর, কারণ এ হচ্ছে মুক্তাক্ষর, এই হচ্ছে মুক্তাক্ষর, তার মানে এক মাত্রা 1 2 3 4 5 6। এখানে কয়টি বর্ণ আছে, অক্ষর কয়টি আছে? এখানে 6টি অক্ষর আছে না, এজন্য আমরা এখানে 6 পাচ্ছি। তারপরে আপনারা যদি হিসাব করেন দেখেন এখানেও 6টি আছে, 1 2, এই যে দ, এখানে একটা দ, ঠিক আছে? তারপর এখানে একটা মাত্রা, এখানে একটা মাত্রা র, ঠিক আছে? এখানে এই যে ক একটা মাত্রা, ব একটা মাত্রা, তারপর এই যে র আছে এখানে, র একটা মাত্রা। তাহলে এখানেও 6টা আছে না, এখানে 6টা, এখানে 6টা, এখানে 6টা। এখানে এসে আমরা পাইছি 2টা, ঠিক আছে? ওই সেম ওয়েতেই এখানে হচ্ছে ওই যে ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে। ও, টাইম শেষ। পারলে কখন থেকে